দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আপনারা আগেই বলেছিলাম যে আমরা আলোচনা করব বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে, এবং চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সানোয়ার ভাই, যেটা আসলে বলছিলাম যে ক্রিকেটের মানুষ, আপনার ক্রিকেট নিয়ে শুরু করি, কারণ হচ্ছে যে টেস্ট অধিনায়কত্বের কথা যেটা বলছিলাম, যে পেশাদারিত্বের অভাব কিনা আসলে বাংলাদেশের, এই যেভাবে আসলে নাজমুল শান্ত সরে দাঁড়ালেন টেস্ট অধিনায়কত্ব থেকে, একটু ঘাটতি দেখছেন কিনা আপনি? হ্যাঁ, অবশ্যই। আমরা টেস্ট ক্রিকেট কদিন আগে আমরা পালন করলাম টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি। যদিও ওটা ছিল টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি, আমরা পালন করেছিলাম টেস্ট ক্রিকেটের 25 বছর। টেস্ট ক্রিকেট খেলেছিলাম কিন্তু আমরা মেবি নভেম্বরে, ফার্স্ট 25 বছর আগে যেটা খেলেছিলাম। এটা যেই জিনিসটা বারবার সবাই বলি যে আমাদের একটা ক্রিকেট কালচার গড়ে তোলা দরকার আমাদের দেশের পুরো সবার মধ্যে। ক্রিকেট কালচারটা শুধু প্লেয়ারদের মধ্যে হলে হবে না, তো এটা সবার মধ্যে, সাংবাদিক বলি, বোর্ড কর্মকর্তা বলি, সবার মধ্যে ওই কালচারটা তৈরি করতে হবে। আম্পায়ার, তখনই কিন্তু ক্রিকেটটা একবার আসবে। ওই দিন শুনলাম আমাদের বোর্ড প্রেসিডেন্ট বুলু ভাই বলতেছেন যে আমাদের ক্রিকেট কালচারের অভাবে আমার বিভিন্ন দেশে প্লেয়ার, বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতে প্লেয়ার নষ্ট হচ্ছেই হচ্ছে। এটা শিওর, ক্রিকেট কালচারটা করতে সবার মধ্যে ক্রিকেট কালচার। আপনি যদি শান্তর ওয়ানডে অধিনায়কত্ব যেভাবে তাকে ওয়ান থেকে বাদ দেওয়া হলো, ওইটা কি ক্রিকেট কালচারের মধ্যে ছিল? যেই প্রসেসটা ছিল ওইটা কি ক্রিকেট কালচারের মধ্যে ছিল? এই কালচারগুলিতে এর আগেও যদি আমরা ক্রিকেট প্রসেস, এটা তো নট অনলি এই 9 মাসের ক্রিকেটটাই, ক্রিকেটটা বাংলাদেশের আগের হিস্ট্রি যদি দেখিল গত 20-15 বছরে, দেখেন আমাদের ক্রিকেট কালচারে কি বলে, ক্রিকেট কালচারে বলে যে ক্যাপ্টেন হলো একটা টিমের মেইন, মানে যে কোনো ম্যাচের বলেন ক্যাপ্টেন হয়তো কোচের সাথে ডিসিশন করে, ক্যাপ্টেন ডিসিশন দেয়, আলটিমেট ডিসিশনটা হচ্ছে কী হবে, ফিল্ডিং হবে, ব্যাটিং হবে, ফার্স্ট ইলেভেন, এটা হলো সবচেয়ে বড় প্রায়োরিটি হলো ক্যাপ্টেনের। আমরা এমনও দেখেছি যে আগের রাত্রে মানে হয়তো বা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করেছিল বা বোর্ড প্রেসিডেন্টও হয়তো এখানে ছিল, ডিসাইড করেছিল ফিল্ডিং নিবে বা ফিল্ডিং নিবে, যে ব্যাটিং নিচ্ছে। সাংবাদিকরা আবার প্রশ্ন করে যে আপনি কি জানতেন যে কালকে যে ব্যাটিং নিয়েছে, এটা আগে না আমি জানতাম না। বোর্ড প্রেসিডেন্ট আবার আনসার দিচ্ছে এবং বলতো আমি ম্যাচের আগেও জানতাম যে আগে ফিল্ডিং করবে বা এটা কি ক্রিকেটের কালচার? মানে এই সেম ধরনের একটা প্রসেস সৌরভ গাঙ্গুলি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিল তখন করা হয়েছিল। তখন জিজ্ঞেস করা হয়েছিল বিরাট কোহলি সম্বন্ধে যে টিমে থাকবে কি থাকবে না, এটা আমার পার্ট না, এটা আমার কাজ না, কাজ হচ্ছে সিলেক্টার, এটা কাজ। এইটা হলো ক্রিকেট কালচার। আমরা কালচার শুধু এক প্লেয়ারের বা অফিসিয়াল কারো ব্যক্তিগতভাবে কালচার তৈরি করলে হবে না। ওভারঅল ক্রিকেট কালচারটা যদি আমরা তৈরি করতে না পারি, বোর্ডরা যেরকম দায়িত্ব দিচ্ছে, এখন সবাই বলছে শান্ত কেন এটা করলো, প্রসেসটা তৈরি করেছে কিন্তু বোর্ড। এই প্রসেসটা সবার মধ্যেই আসতে হবে। সানোয়ার ভাই, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করুন। আমি নওগাঁ থেকে বলতেছি। জি জি বলুন। আপনার শান্ত 2টা সেঞ্চুরি করলো, তারপরে ক্যাপ্টেন্সি কেন ছাড়লো, এইটাই প্রশ্ন। 2 সেঞ্চুরির পর তার ব্যাটিং পারফরমেন্স আসলে ভালো ছিল, যদি আমরা বলি যে অন্তত ওকে প্রথম টেস্টটা দারুণ করেছে। আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের ক্রিকেটটা কতটুকু, কোন জায়গায়, কোন বেজের উপরে দাঁড়িয়ে আছে, আমরা কতটুকু স্ট্রং স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছি। ধরুন ইন্ডিয়া টিম, বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, গেলে ওর কাছাকাছি সেম স্ট্যান্ডার্ডে, বেটার স্ট্যান্ডার্ডে অনেক প্লেয়ার কিন্তু পাইপলাইন রেডি। আমাদের স্ট্যান্ডার্ডে সাকিব, মুশফিক, তামিম এরা যাওয়ার পরে আমাদের ক্রিকেটে ওই ক্লাসের প্লেয়ার যেখানে আমাদের দরকার ওয়ার্ল্ড ক্লাস, এখন আমরা যদি আরও নেক্সট স্টেপে যাওয়ার জন্য ওদের চেয়ে বেটার ক্লাসের প্লেয়ার দরকার, আমরা ওই ক্লাসের কাছাকাছি প্লেয়ার পাচ্ছি না। শান্ত 2টা সেঞ্চুরি, শান্ত ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার টেস্ট ক্রিকেটে, ওয়ানডে ফরম্যাটে আমাদের যে প্লেয়ারগুলি আছে এর মধ্যে বেস্ট পারফর্মার। আমাদের টিমটাকে, এই টিমটাকে নিয়ে পারফর্ম করা নট ইজি, আমাদের ওইটাও মাথায় রাখতে হবে। আমাদের শান্ত যেই টিমটাকে নিয়ে খেলছে খুব বেশি এক্সপিরিয়েন্স বা খুব বেশি অ্যাস্টাবলিশ প্লেয়ার নেই। যারা ইয়াংস্টার বা যারা অনেক দিন যাবত খেলছে তারাও কিন্তু ভালো ফর্মে নেই। মুশফিকও এই টেস্টের আগ পর্যন্ত মুশফিকও খুব বাজে অবস্থায় ছিল। সব কিছু নিয়ে শান্ত যেই পারফর্মটা করেছিল, শান্তকে ক্রেডিট দিতে হবে। আর একটা ছেলেকে যখন আপনি এতটুকু সময় দিয়েছেন, তাকে ক্রিকেট তো ক্যাপ্টেন্সিটা কিন্তু ওভারনাইট তৈরি হয় না, এটা একটা ন্যাচারাল থাকে, প্লাস হলে সময়ের সাথে সাথে ম্যাচিউর হয়। শান্ত কিন্তু এই সব কিছু বিবেচনা করে শান্ত বেশ ভালোই পারফর্ম করছিল, আমাদের স্ট্যান্ডার্ড প্রেক্ষাপট প্লেয়ার সব কিছু ভালোই করছিল। এই জায়গাটা আরেকটু প্রফেশনাল হতে শান্তকে একটু মানে সুযোগ দেওয়ার দরকার ছিল, যেটা বাংলাদেশের জন্য ভালো হতো বা আমাদের ক্রিকেটের জন্য ভালো হতো। যেটা বললো এইটা কি শুধু অভিমান, এরকম কিছু আপনার কাছে কি মনে হয়? শান্ত যদিও বলেছে যে না, আমার মনে হয় এটা যেই প্রসেস শান্তকে ওই ওয়ানডে থেকে সরানো হয়েছে, এই প্রসেস না হয়ে যদি প্রপার ওয়েতে, যেটা ক্রিকেট কালচার যে বলে ক্যাপ্টেনের সাথে ডিসকাস করে ওই হতো, তাহলে হয়তো এই সিনারিওটা আমরা দেখতে পারতাম না। কারণ একই সাথে তিনি এটাও বলেছেন যে ড্রেসিং রুমে 3 অধিনায়কের আসলে প্রয়োজন নেই। আমিও এতগুলি অধিনায়ক, আমি প্রয়োজন অপ্রয়োজনটা আরেকটা ইস্যু। আমাদের বর্তমানে আমাদের টিমটার মধ্যে দেখেন 5টা প্লেয়ার বের করতে পারবেন যে আগামী 5টা-7টা ম্যাচ খেলবে, এরকম প্লেয়ার কন্টিনিউ বলতে পারবেন। আমাদের টিমের অবস্থানটা এরকম, প্লেয়ারদের পারফরমেন্সের অবস্থানটা এরকম যে 5 জন প্লেয়ার নেক্সট 5টা ম্যাচ খেলবে, এটা বলা যায় না। আপনি 3টা ক্যাপ্টেন বের করে, এখন আপনি যখন শান্ত ছেড়ে দিচ্ছে, ক্যাপ্টেন কাকে দিবেন? আপনি চিন্তা করবেন, মমিনুল আগে করেছে, ক্যাপ্টেন সরিয়েছেন, মুশফিক নেই, তো 2 জন বাদ হয়ে গেলেন, থাকলো কে লিটন,
থাকলো কি লিটন আর হল এর মেহেদী নেক্সট যদি মিরাজ চিন্তা হতে করে পারে। মেহেদী মিরাজ তো আছে, এই দুজন বা ছাড়া এখন নেক্সট যদি চিন্তা করতে হয় তাইজুল। এছাড়া কিন্তু কাউকে ক্যাপ্টেন চিন্তা করার মতো ম্যাটেরিয়াল আপনার কাছে নেই। তো স্বাভাবিক ওই দেশের ক্রিকেটে আরেকটু ম্যাচিউর চিন্তা ভাবনা করেই কিন্তু শান্তকে সরানো হবে, আরেকটু প্রফেশনাল ওয়েতে সরানো দরকার ছিল। কারণ আমরা কিন্তু এইখানে আবার গতকালকে আমাদের এক রিপোর্টার একটা প্রতিবেদন করেছেন যে বোর্ড কর্তারা একজন বলছেন তারা জানেন না, আবার শান্ত বলছেন তিনি সবার সাথে আলোচনা করেছেন। মানে যে সমন্বয়হীনতা, এইটা আসলে ঘুচানোর কোনো পদ্ধতি বা ওয়ে আছে? জানেন না যদি বলেই থাকে, এটা অবশ্যই জানা উচিত, দুই পক্ষেরই শান্তকে জানা উচিত, বোর্ডেরও জানা উচিত। জানেন না, আমরা কিন্তু টেস্ট এই ক্যাপ্টেন্সি যখন ওয়ানডেটা ডিক্লেয়ার হলো তখনই কিন্তু মিডিয়া বলেন, বিভিন্ন জায়গায় বলে আমরা জানি হয়তো বা শান্তর ভাবভঙ্গিতে এমন অনেক ইন্টারভিউ আছে, আপনি কি এই টেস্টের মাঝখানে ইন্টারভিউ আপনি কি টেস্টের পর টেস্ট অধিনায়ক ছেড়ে দেবেন কিনা, এরকম গুঞ্জন শোনা গেছে। বোর্ড প্রেসিডেন্ট না জানার তো কারণে আবার এটাও দেখেছি যে আমাদের ডাইরেক্টর অফ অপারেশনকে পাঠানো হয়েছে যে এইটা আলাপ করার জন্য। যদি নাই জানতো তাহলে কীভাবে তারা আলোচনা করতে গিয়েছে। এই জিনিসটার মধ্যে সব কিছুর মধ্যে সমন্বয়, কমিউনিকেশন, প্রফেশনালিজম সব কিছুর মধ্যে গ্যাপ আছে। এটা ঘুচানোর কোনো ওয়ে নাই? অবশ্যই ওয়ে থাকবে না, সব কিছুরই তো ওয়ে আছে, ওয়ে আউট তো আছে এটা অবশ্যই। তো সচরাচর এইভাবেই চলে আসতেছে আমাদের বোর্ডে আসলে। এই তো বলছি, সব কিছু আমরা হয়তো প্লেয়ারদের পারফরমেন্স চিন্তা করি, প্লেয়াররা খারাপ করলে টিমতে বাদ পড়বে, ক্যাপ্টেন খারাপ করলে বাদ পড়বে, বোর্ড প্রেসিডেন্ট বাদ হয়েছে কদিন আগে দেখতাম পারফরমেন্সের কারণে। সব কিছু এখানে যারা ক্রিকেটটা চালাচ্ছে, বোর্ড ডাইরেক্টর, তাদেরও তো মূল্যায়ন হওয়া উচিত। তাদেরকেও মূল্যায়ন করা যত বিগত 15-20 বছর তাদের কি পারফরমেন্স, তারা কোন জায়গাতে ভালো করেছে, এই এক বছরে কি হয়েছে, সবাই চিন্তা করি। আমরা বোর্ড কী করেছি, সবাই চিন্তা করি ন্যাশনাল টিম নিয়ে। এই বোর্ড ডাইরেক্টর যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের এখন হয়তো কম বোর্ড ডাইরেক্টর আছে, আর আগে যারা ছিল, তাদের ডিস্ট্রিক্টগুলিতে ক্রিকেট লিগ চালাতে পারে না, তাদের ডিভিশনগুলিতে লিগ চালাতে পারে না। এই গত এই সিজনটা এমন হয় মোস্ট অফ দ্য 50% উপরে ডিস্ট্রিক্টগুলিতে খেলা হয় নাই। এইগুলি যারা চালাতে পারে না, মানে তারা কি আসলে তাদের যোগ্যতাটা তো মূল্যায়ন করতে হবে এইখানে। তারা যদি ওইখানে একটা তাদের যেটা মেইন প্রায়োরিটি কোনটা, আমাদের ডিস্ট্রিক্টগুলিতে ডিভিশনগুলিতে খেলা চালানো, এই বোর্ড সবাই তো কোনো ডিভিশন থেকে আসছে, ডাইরেক্টর হয়ে আসছে, বোর্ডের সার্ভ, সবাই চাই আমরা ন্যাশনাল টিমে সার্ভ করার জন্য। কেউ কিন্তু আমাদের রুটটাকে চিন্তা করি না, কেউ আমাদের চিন্তা করি না আমার ডিস্ট্রিক্টে প্রপারলি লিগ হচ্ছে না, এটা কেউ অর্গানাইজ করবো। বড় বড় ডাইরেক্টর কিন্তু ওইটা চিন্তা করে না, ওই জায়গায় মূল্যায়ন হওয়া উচিত। মানে তাদের আলটিমেটলি আসলে এখন মনে হয় একটা এরকম হয়ে গেছে যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাদের ভোটটাই আসলে বেশি মূল্যবান, এরকম কিছু। এইটা আমাদের মনে হয় সবচেয়ে বড় একটা ক্ষতি করেছে ক্রিকেট কালচার, যে ভোটিং রাইটস কাকে রাখলে আমার সুবিধা হবে চিন্তা করে। ফারুক ভাই হচ্ছে আমার বলবো যে আগের প্রেসিডেন্ট সবচেয়ে বড় ভুল ছিল। ফারুক ভাই যদি চিন্তা না করতো যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইলেকশন করবে, ফারুক ভাই যদি এটা না চিন্তা করে অনেক কিছু কাজ করা ফারুক ভাই সুযোগ ছিল। যেটা একটা বড় ভালো কাজ করেছিল যে থার্ড ডিভিশন ক্রিকেট যেটা বন্ধ ছিল, ওইটা খুব ভালোভাবে অর্গানাইজ করে স্টার্ট করেছিল। ফারুক ভাই এগুলি না চিন্তা করে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার যেগুলি একেবারেই আপ টু দ্য নার টেস্ট প্লেইং কান্ট্রি। আমি কিন্তু ক্রিকেটটা খেলে এমন সময় থেকে যখন বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুরু থেকে, যখন কোনো কিছু ছিল না তখন থেকে শুরু করেছি। বাংলাদেশ আইসিসি ট্রফি খেলেছি, বাংলাদেশ যেটা বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রা, আমি ওয়ার্ল্ড কাপ খেলেছি বাংলাদেশের পরে। যেই সময়টা আমরা টেস্ট পাওয়ার শুরু থেকে, আমি 20তম টেস্ট প্লেয়ার, আমি বাংলাদেশের ফার্স্ট অস্ট্রেলিয়া সিরিজ, ফার্স্ট সাউথ আফ্রিকা সিরিজ, ফার্স্ট নিউজিল্যান্ড সিরিজ, ওইগুলি খেলেছি। আমরা ওই টাইমটা পার করে আসছি। এবং সেম ওয়েতে আমি কিন্তু সাকিবের রুমমেটে ছিলাম, মুশফিকের রুমমেটে ছিলাম, প্লেয়ার হিসেবে ওদের সাথে জিম্বাবুয়ে করছি, কেনিয়ায় গিয়েছি। আবার সেম ওয়েতে আমি এদের ম্যানেজার হিসেবে পেয়েছি, কোচ হিসাবে পেয়েছি, বিভিন্ন ওয়েতে ওদেরকে পেয়েছি। আমি ক্রিকেট কালচার পুরোপুরি দেখে আসছি। যে জিনিসটা হলো আমরা যদি এই জিনিসগুলি চিন্তা না করি, আমাদের প্রসেসটা যে ওয়েতে আগাচ্ছে, এটা ভবিষ্যৎটা আমাদের খুব ভালো না আমাদের। সানোয়ার ভাই, আমরা যদি দেখি যে আমাদের নতুন প্রেসিডেন্ট, সরি আমি যেই জিনিসটা বলছিলাম, ইলেকশন যে ভোট যে সিস্টেম, ফারুক ভাই যদি ওইটা না চিন্তা করে, ফারুক ভাই যদি ওই যে আমাদের ফান্ডের কিন্তু সবাই অভাব নাই, আমরা কিন্তু কোনো ডিভিশনে যে জিনিসটা বলতে চাচ্ছি, কোনো ডিভিশনে কিন্তু প্র্যাকটিস ফ্যাসিলিটিস, ইনডোর ফ্যাসিলিটিস, স্মার্ট ফ্যাসিলিটিস খুব ভালো স্ট্যান্ডার্ডে নাই। আমাদের মিরপুরে যেই স্ট্যান্ডার্ড, এটা কোনো টেস্ট প্লেইং কার্ডের জন্য ফ্যাসিলিটিস না। আমরা ওইগুলি চিন্তা করতো, কোনো ডিভিশনগুলিতে ভালো ক্রিকেট হচ্ছে না, মাঠ হচ্ছে না, কেন হচ্ছে না, ওইগুলি নিয়ে যদি চিন্তা করতো তাহলে হয়তোবা আরও বেটার অপশন হতো। আমাদের বুলুর ভাই বলছে যে T20 ইনিংস খেলতে আসছে, T20 ইনিংস খেলার জন্য যে সময়টা স্বাভাবিক সময় কম। বুলুর ভাই এইগুলি অবশ্যই আমি জানি চিন্তা করছে, তারপরে যদি যত দ্রুত সম্ভব, আমাদের দেশে ক্রিকেট ক্রেজের অভাব নাই, জনপ্রিয়তার অভাব নাই। আমি সেটাই বলছিলাম যে তিনি মনে হয় আসলে উন্মাদনার দিকে বেশি নজর দিচ্ছে, যে কতটা উন্মাদনা ছড়াই দেয়। আমরা কিন্তু পাপুয়া নিউ গিনি, উগান্ডা না। আমাদের ক্রিকেট ক্রেজের দরকার, আমরা টেস্ট প্লেইং কান্ট্রি। আমাদের দরকার ইনফ্রাস্ট্রাকচার, যেগুলি খেলা হচ্ছে না, বা ডিভিশনগুলিতে কোনো লিগ হয় না, ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট যে ডিভিশনগুলিতে লিগ হয় না, ডিস্ট্রিক্টগুলিতে লিগ হয় না, কেন হয় না ওইগুলি ফাইন্ড আউট করো। ওইখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস কি, ইনডোর ফ্যাসিলিটিস কি, এইগুলি যত সম্ভব তৈরি করতে পারবে। ওইখানে যদি প্রপার লিগ হয়, প্রপার ফ্যাসিলিটিস হয়, আমাদের ক্রিকেট ক্রেজের কোনো অভাব নেই। আপনি দেখেন আমাদের ক্রিকেটের পারফরমেন্সটা কিন্তু ওভারঅল কিন্তু বর্তমান বাজের দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে না। গতকালকে তাসকিন যখন এয়ারপোর্টে যায়, ঢুকতে পারে না পাবলিকের ক্রেজের কারণে। আমাদের ক্রিকেট ক্রেজের অভাব নাই।
আমাদের দরকার হলো ইনফ্রাস্ট্রাকচার, প্রপার প্ল্যানিং, প্রপার প্রসেস, যাতে লিগগুলি প্রপারলি হয়, খেলাগুলি প্রপারলি হয়, ভালো স্ট্যান্ডার্ডে খেলা হয়, ভালো উইকেটে খেলা হয়, এগুলি তৈরি করা। আমরা এই অনুষ্ঠানের আগেই মনে আলোচনা করছিলাম যে আপনাদের ময়মনসিংহের থেকে এক সময় অনেক ক্রিকেটার উঠে আসতো, কিন্তু সেই জায়গায় আজকে লিগ নাই। এইটা এটা আসলে কেউ মনে হয় দেখার কেউ নাই এরকম কিছু? নট অনলি লিগ, ময়মনসিংহ না, ময়মনসিংহ আমরা জানি ময়মনসিংহ একটা সময় ছিল, আমি ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিলাম এক সময়, 11টা প্লেয়ার ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিল ময়মনসিংহ থেকে, একই ক্যাম্পে ন্যাশনাল টিমের ক্যাম্পে 11টা প্লেয়ার ছিল। এখন হয়তো প্রিমিয়ার লিগে 11টা প্লেয়ার খুঁজে পাওয়া যাবে না, এই পর্যায়ে চলে গিয়েছে। বিকজ অফ খেলাই হয় না, আপনি প্লেয়ারটা কোথেকে আসবে? প্রপার প্র্যাকটিস নাই, প্লেয়াররা খালি প্র্যাকটিস করলেই তো প্লেয়ার হবে না, কোনো খেলা নাই। একাডেমির প্লেয়াররা সমানে প্র্যাকটিস করছে, কোনো খেলা নাই, এদের লিগ হয় না প্রপারলি। খুলনা যেখানে সবচেয়ে বেশি ন্যাশনাল টিমের প্লেয়ার, ওইখানে লিগ হয় না। চিটাংয়ে প্রপারলি লিগ হয় না, প্লেয়ার কোথেকে আসবে? খালি ঢাকা বেস বিসিবি বসে বিসিবির চিন্তা করলে তো হবে না। যেটা অবশ্যই চিন্তা করতেছে জনপ্রিয়তার, আমাদের জনপ্রিয়তার অভাব না, আমাদের অভাব হলো প্রপার প্ল্যানিংয়ের অভাব। আমাদের ওইখানে লিগ হয় না, ওইটা জনপ্রিয়তার দরকার নেই, লিগটা তৈরি করতে হবে আগে। অটোমেটিক জনপ্রিয়তা আমাদের বাংলাদেশ ক্রিকেট বলেন, ফুটবল বলেন, বাংলাদেশের স্পোর্টসের জনপ্রিয়তা কোনো জায়গায় অভাব নেই। এবং পারফরমেন্সের যে উন্নতির যে বিষয়টা, পারফরমেন্স যদি আমরা দিন দিন দেখি যে ঘাটতির দিকে আসলে যাচ্ছে। কারণ আপনি সব ফর্মেটই আমরা যদি দেখি, যে ওয়ানডে বলেন, টি20 বলেন এবং টেস্টও দেখলামই, তো এই জায়গাটা নিয়ে আসলে এখন নতুন করে কোনো কাজ করা বা নতুন কোনো পরিকল্পনা আপনি আপনার ব্যক্তিগতভাবে আমাদের কিন্তু শর্ট টাইম কোনো প্ল্যানিংয়ে কোনো লাভ হবে না। আমরা কিন্তু প্রতিবারই, আরও আগেও বুলুল ফেরাত হতো শর্ট টাইম, এর আগে যারা ছিল লম্বা সময় যারা ছিল, প্রতিবারই বলা হতো একটা যখন আমরা টেস্ট সিরিজ খারাপ খেলি পাকিস্তানের সাথে বা ইন্ডিয়ার সাথে কোনো বা বিভিন্ন সময় খারাপ খেলেছি, সাথে সাথে আমরা নতুনভাবে চিন্তা করতে হবে, আমাদের উইকেট চেঞ্জ করতে হবে, ফাস্ট বোলিং ফ্রেন্ডলি করতে হবে, এইরকম কোনো প্ল্যানিং শোনা হয়। আবার হয়তো একটা জিম্বাবুয়ে বা আফগানিস্তান কোনো একটা সিরিজ আমরা ভালো খেললাম, আবার সব ভুলে যায়, আবার আগের থেকে চলে যায়। কোনো জায়গায় প্রপার সিস্টেমের মধ্যে নাই। প্রপার সিস্টেমগুলি ডেভেলপ না করলে আমাদের সবচেয়ে আরও বড় জিনিস হলো, আমরা যে ধরেন ডিস্ট্রিক্টগুলিতে যারা ক্রিকেট শেখাচ্ছে, যারা ক্রিকেট কোচিং করছে, তারা কতটুকু রেডি ইন্টারন্যাশনালি, মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি প্লেয়ার তৈরি করার জন্য, তারা কতটুকু রেডি বা কতটুকু ক্যাপাবল। আমার লিমিটেশন আমি জানি, আমি তো নিশ্চয়ই হয়তো বাংলাদেশের পরে খেলছি, একটা লিমিটেশন আছে। আমার লিমিটেশনটা কিন্তু আমি রাহুল দ্রাবিড়ের সাথে কম্পেয়ার করতে পারবো না। আমার দরকার হলো ওই স্ট্যান্ডার্ডের লোক, যারা ওই ক্লাসের লোক দরকার। সব তো আমরা বিদেশ থেকে আনতে পারবো না। স্বাভাবিকভাবে আমাদের কী করতে হবে, আমাদের ডোমেস্টিকে যারা কোচিং করাচ্ছে, যাদের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতে কোচিং করছে, তাদের আপগ্রেড করা, তাদের নলেজটা মডার্ন ক্রিকেটের সাথে কোন জায়গায় মার্চ করতে হবে। ইন্ডিয়ায় ক্রিকেটটা একটা এমনভাবে চলে যে ইন্ডিয়া যে ওই ডিস্ট্রিক্টের যে কোচিং করাচ্ছে, তারও কিন্তু সেন্ট্রাল থেকে বোর্ডের পাইপলাইনের প্ল্যানিংটার, ফিটনেস, ট্রেনিং, টেকনিক, কোন টেকনিকে কোচিং করবে, ওইটা কিন্তু ওইখান থেকে গাইডলাইন যায়। সে কতটুকু ক্যাপাবল, ওইটা কিন্তু এখানে মনিটর করা হয়। আমাদের দেশে এইগুলি অনেক গ্যাপ, এইগুলি প্রপারলি হ্যান্ডেল না করলে হয়তো অন অ্যান্ড অফ একটা দুটা পারফরমেন্স করবো, ধারাবাহিকভাবে পারফর্ম করা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। সেই মধ্যে টিমের জন্য, সেই মধ্যে প্লেয়ারদের জন্য, প্লেয়ারদেরও একই অবস্থা। সানভি, আমরা আলোচনা করবো, আমাদের একটা বিরতি দিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গাইড। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গাইডে। দর্শক, আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের টেস্ট ভবিষ্যৎ নিয়ে। আমাদের সাথে আছেন সানোয়ার হাসান। সানোয়ার ভাই, টেস্টকে বলা হয় আসলে মর্যাদার ক্রিকেট, মর্যাদার খেলা। আসলে সেই মর্যাদাটা বাংলাদেশ কতটুকু অর্জন করতে পেরেছে? 25 বছরে আমরা তো ওই জায়গায় ডেফিনেটলি যেতে পারিনি, যতটুকু ইমপ্রুভ করেছি। কিছু আমাদের ব্যক্তিগত অর্জন, হয়তো কিছু কিছু গ্রেট প্লেয়ার তৈরি করছে, সাকিবের মতো প্লেয়ার, মুশফিকের মতো প্লেয়ার, মাহমুদুল্লাহ, তামিম, এদের মতো প্লেয়ার তৈরি হয়েছে। ওভারঅল যদি আপনি যে জায়গায় আমরা যেতে চান, ওই জায়গায় আমরা টেস্ট ক্রিকেটে যেতে পারি নাই। যতটুকু অর্জন, এই দেখবেন সিনারিওগুলি যে আপনি পিছনের দান, যে অর্জনগুলি, সবগুলির সাথে এই প্লেয়ারগুলি মোস্টলি পারফরমেন্স জড়িত। অ্যাজ এ টিম হিসাবে, অ্যাজ এ নেশন হিসেবে, অ্যাজ এ টেস্ট প্লেইং কান্ট্রি হিসেবে যে জায়গায় যাওয়ার কথা ছিল, ওই জায়গায় যেতে পারি নাই। আমাদের ক্রিকেট কালচার যেটা বলা হয়, যে আমাদের প্ল্যানিংটা এত সংক্ষিপ্ত থাকে, সবাই চিন্তা করে কালকে কী হবে, এই পরের সিরিজটা কী হবে, এইটুক নিয়ে চিন্তা করি। আমরা লম্বা সময় চিন্তাই করি না। আমরা দেখেন একটু আগে যে কথা বলছি, শ্রীলঙ্কার আপস অ্যান্ড ডাউন। শ্রীলঙ্কার সুপারস্টার অনেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সুপারস্টার অনেক প্লেয়ার ছিল, ওরা চলে গিয়েছে। তারপরেও শ্রীলঙ্কার ক্রিকেট কখনো কিন্তু একেবারে ওইভাবে নিচের দিকে যাবে না। সময় হয়তো একটু আপস অ্যান্ড ডাউন হবে, কিন্তু ওদের যে ক্রিকেট স্ট্রাকচার, যে প্ল্যানিং, ওদের যে ডোমেস্টিক স্ট্রাকচার বলেন, ওদের স্কুল ক্রিকেট বলেন, ওইটা যেই ওয়েতে ওরা বিল্ড আপ করেছে, যেভাবে প্রপার প্রসেসে আগাচ্ছে, যাবে না। সেই ওয়েতে আপনি ইন্ডিয়া তো বাড়িয়ে দিলাম, ইন্ডিয়া তো ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। আমরা কিন্তু আমাদের নিজেদের তৈরি করতে হবে না প্ল্যান। এদের প্ল্যানগুলি যদি আমরা কালেক্ট করে ওরা কীভাবে আগাচ্ছে ওইগুলি দেখি, মডেলগুলি ফলো করি, তাও কিন্তু আমাদের ক্রিকেটটা অনেক জায়গায় যাওয়া সম্ভব। আমরা কিন্তু কোনো ভালো জিনিস খুব বেশি ফলো করি না। আমরা হয়তো যে বললাম যে শর্ট টাইম চিন্তা করি, কালকে কী হবে, আমার ক্ষমতা আমি কী করতে পারবো, আমার সময় কতটুকু চিন্তা করতে পারবো। যে আমার সময় চিন্তা না করি, যে চিন্তা করতে 5 বছর পরে, 10 বছর পরে আমি ক্রিকেটটা কোন জায়গায় দেখতে চাই, কোন প্ল্যান করলে ওই জায়গায় বাংলাদেশ ক্রিকেটে যেতে পারবে, এইটার প্ল্যানটা খুব কম আমরা দেখেছি। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে
মানে আইসিসি আপনার পরের সাইকেল থেকে একটা নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যে 3 দেশ যদি বলি ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তারা 5 দিন খেলবে, বাকিরা 4 দিন খেলবে। নিউজিল্যান্ডে বোধহয় এরকম থাকতে পারে, এরকম কথার কথা, সম্ভবত, হ্যাঁ হ্যাঁ। সম্ভাবনা। কিন্তু আমার মনে হয় যে আইসিসি যে অযৌক্তিক চিন্তা করছে তাও আমি বলবো না, শুধু বাস্তবতা এমন একটা পর্যায়ে চলে আসছে ডে বাই ডে, আমরা যে ধরনের ক্রিকেট খেলছি, আমরা 4 দিনও আসলে যেতে পারি না। আমরা জিম্বাবুয়ের সাথে হারলাম, আফগানিস্তানের সাথে রেস্টে হারলাম, বিভিন্ন জায়গায় যেই পরিস্থিতিতে আমরা যাচ্ছি সবাই এর চিন্তা করাটা স্বাভাবিক। আর বর্তমান টেস্ট ক্রিকেটটা আপনি চিন্তা করেন, লাস্ট ইংল্যান্ড আর ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটটা যদি দেখি, ওরা কোন স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলে, ওদের প্লেয়ারদের স্কিল, ওদের টিমের স্কিল যদি চিন্তা করি, ওরা যে স্ট্যান্ডার্ড আমাদের সাথে স্ট্যান্ডার্ডের শেষ দিন আশেপাশে যায় না। 350 রান, এটা আনবিলিভেবল। অ্যারাউন্ড 370 রান চেঞ্জ করে ম্যাচ জিতবে, ওইটা প্ল্যান করে আমি ম্যাচ জিতেছি ইন্ডিয়ার মতো বোলিং এর এগেনস্টে, ওরা কিন্তু অনায়াসে জিতে গেছে। স্বাভাবিকভাবে এতগুলি সেঞ্চুরি হওয়ার পরে, এত রান হওয়ার পরেও টেস্টের রেজাল্ট হয়। ক্রিকেটটা চিন্তা করলে আকাশ পাতাল ডিফারেন্স। স্বাভাবিকভাবে ওই ধরনের চিন্তায় সেম ওয়েতে যেতেই হবে। আমরা একটা সময় ওয়ান ডে ক্রিকেট ভালো খেলতাম, ওয়ান ডেটাও কিন্তু ডে বাই ডে আমরা কিন্তু ওই পারফরমেন্সটা ধরে রাখতে পারি না। এখন ওয়ান ডেতেও আমাদের যে পরিস্থিতি আসছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলতে হয়, বিভিন্ন টিমগুলির সবগুলি পরিস্থিতি যেভাবে আসছে, আমাদের যদি আমরা প্রপার প্লেনে না আগাই, আমাদের ক্রিকেটের অন অ্যান্ড অফ একটা হয়তো ক্রেজটা, বাংলাদেশের ক্রিকেটের ক্রেজটা বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে হয়তোবা, কিন্তু আমরা ক্রিকেট স্ট্যান্ডার্ড যেইভাবে যাওয়া দরকার, যেই জায়গায় আমাদের প্ল্যান বা আমাদের আশা, দর্শকদের আশা, মানুষের আশা, সব কিছু মনে হয় না ওইভাবে যাবে। একবার ঘুরে ফিরে কিন্তু একটা প্রশ্নই আসে যে আসলে ক্রিকেটারদের অভাব এবং ক্রিকেটারদের পারফরমেন্সের অভাব। আপনি যদি দেখি যে আমরা যে একটা ব্যাটসম্যান বা একটা বোলার, আমরা ধারাবাহিকতার যে অভাবটা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। হয়তো আজকে একটা সেঞ্চুরি করেছে, আগামী 3 ম্যাচ কোনো রান নেই। সো এই জিনিসগুলো থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা? এটা অবশ্যই পারফরমেন্সটা লাস্ট কিন্তু প্লেয়ারদেরই ব্লেম করতে হবে। প্লেয়াররা পারফর্ম করতে পারে না, মাঠে খেলে প্লেয়াররা, অবশ্যই প্লেয়ারদের বড় একটা দায়িত্ব আছে। কিন্তু দেখতে হবে যে প্লেয়ারটা কীভাবে আমরা প্রিপেয়ার করে ওই জায়গায় পাঠিয়েছি, সে কি ওই স্ট্যান্ডার্ডে রেগুলার পারফর্ম করার মতো স্ট্যান্ডার্ডভাবে তৈরি করে আমরা ওইখানে পাঠিয়েছি কিনা। আমরা তো স্কুল মানে টেস্ট ক্রিকেট যায় বা ওয়ান ডে ক্রিকেট যখন ইন্টারন্যাশনাল খেলবে, তখন কিন্তু খেলা শিখে না কেউই, সবাই শিখে যায় কিন্তু ডোমেস্টিক এইজ লেভেল থেকে, এই টিম থেকে, মানে এইগুলি খেলেই কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যায়। আমাদের বিজয়ের কথা একটা এক্সাম্পল দিই, বিজয় ডোমেস্টিক ক্রিকেটে বলে কয়ে হাজার হাজার রান করে যায়, কিন্তু এখানে কেন পারে না? আমাদের ডিফারেন্সটা অনেক বেশি স্ট্যান্ডার্ড। এই যখন আপনি একটা স্ট্যান্ডার্ডের যখন বলার খেলেন, যখন হয়তো আপনি ডোমেস্টিক যখন খেলেন, তখন জানেন এই বলারটা 4টা বল ভালো করবে, 2টা বল লুজ বল করবে, ওইটা দিয়ে আমি ম্যাক্সিমাইজ ইউটিলাইজ করতে পারবো। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে আপনি কন্টিনিউয়াস প্রেশারে ভালো বলার খেলতে হবে, ওই স্ট্যান্ডার্ডটা আমাদের অ্যাভারেজ বলার খুব ভালো খেলতে পারি আমরা। যখনই ক্লাস কোয়ালিটি বলার, কোয়ালিটি উইকেট কোয়ালিটি যখন যাই, তখন আমরা স্ট্রাগল করি। এই কারণে হয়তো বা 10 জনের মধ্যে একজন সাকসেস পায়, টিম সাকসেস পায় না। এটা কিন্তু রেগুলার বেসিসে হয়। আমাদের যখন কোয়ালিটি বলার আগে, ফাস্ট বলার বলেন, স্পিনার বলেন, আমরা স্পিনার ভালো খেলি বলি, কিন্তু যখনই আমাদের ক্লাস স্পিনার যখন অপারেট করতে হয়, তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস সাকসেস পাই না। এই সব কিছু পিছনে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ম্যাসিভ চেঞ্জ করতে হবে আমাদের। এই পারফরমেন্সের পিছনে কি আমরা কোচদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারি কিনা? দেখেন, আমি এই কারণ একটু যদি বলি যে সালাউদ্দিন ভাই যখন ছিলেন না, তখন অনেকে বলতো তাকে আনা হোক, আনা হয়েছে, কিন্তু সেই আশানুরূপ বা আসলে ফল নেই। কিন্তু এইটা আমি সালাউদ্দিনও ব্লেম দিব না, কাউকে ব্লেম দিব না। যে আমি বললাম না যে এটা একটা প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার সালাউদ্দিন কী চেঞ্জ করবে? একটা এখন মুশফিকের টেকনিক সালাউদ্দিন চেঞ্জ করার অ্যাবিলিটি বা হয়তো ফাইন টিউনিং করবে, মেন্টাল সাপোর্ট দিবে, ওইখানে করবে। ন্যাশনাল টিমের কোচদের কিন্তু খুব বেশি শেখানোর জায়গা থাকে না, ওরা হয়তো মেন্টাল সাপোর্ট দিবে, একটু ফাইন টিউনিং, ছোটোখাটো প্রবলেমগুলি ধরিয়ে দিবে, টিমটারে আপডেট করে টিম প্ল্যান দিবে। কোচদের কিন্তু ওইখানে কাজ থাকে, এইগুলি মেইন কাজ থাকে এইটা প্লেয়ারদের। আর কিন্তু আমাদের মেইন রোলটা প্লে করতে হয় যারা আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 19 এই প্লেয়ারগুলি তৈরি করছে যারা। এখন আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার যা দেখা যায় ন্যাশনাল টিমে যাওয়ার পরে ফাইন্ড আউট হয় যে ওর টেকনিক্যালি ও খালি শুধু লেগ সাইডে খেলতেছে, ও এই সাইডে শর্টস খেলতে পারে না, ও শর্ট বল ভালো খেলে না, ও স্পিনটা ভালো খেলে না, নাইমের পা এদিকে যায় না, ইমন লেগ সাইডে খেলে। এই ফাইন্ড আউটগুলি ন্যাশনাল টিমে খেলে ওইখানে ফাইন্ড আউট করা, কারণ হলো এখানে কম্পিউটার অ্যানালাইসিস থাকে, অপোনেন্ট টিম শুধু অতি সহজেই তো ফাইন্ড আউট করে ফেলতে পারে উইক পয়েন্টগুলি, ওই অনুসারে কাজ করে, আমরা সাকসেসটা কন্টিনিউয়াস পাই না। এই কাজটা যদি আমরা ডোমেস্টিকে যারা আন্ডার 15, আন্ডার 7 এগুলি যদি প্রপার কোচের মাধ্যমে, প্রপার ট্রেনারের মাধ্যমে, প্রপার কম্পিউটার অ্যানালিসিসের মাধ্যমে, প্রপার ফিটনেসের মাধ্যমে যারা ট্রেনার আছে, সব কিছু যদি প্রপার এখানতে না যায়, ওইখানে যে কখনই আপনি ভালো পারফর্ম করবেন না। এই ক্ষেত্রে মনে হয় বিসিবি যে জবাবদিহিতা যেটা, সেটা আসলে আরও স্ট্রংলি করতে হবে। মানে প্রত্যেকটা কোচের ক্ষেত্রে, তারা যেই জেলাভিত্তিক যে কোচগুলো আছে বিসিবির, তাদেরও একটা জবাবদিহিতার আন্ডারে আনা যায় কিনা? অবশ্যই, কারণ সবাই সেন্ট্রালি ডিস্ট্রিক্টগুলি কোচ তো বিসিবি অ্যাপয়েন্টেড, জবাবদিহিতা তো থাকতেই হবে, প্লাস জবাবদিহিতা থাকবে, মনিটরিং থাকবে, প্লাস হলো ওদেরকে আপডেট করতে হবে। আমার বললাম আমার লিমিটেশনের বাইরে যেতে আমি কিছু কাজ করতে পারবো না, আমার লিমিটেশনই আছে হয়তো 10 পর্যন্ত, আমি তো 100 গুনতে পারবো না। আমার ওই লিমিটেশনটা আমার তৈরি করে দিতে হবে, বিসিবির দায়িত্ব এটা। কিন্তু ওই কোচটাকে আমি অ্যাপয়েন্ট করেছি, সে
ওই জায়গায় তাকে যাতে প্রপার সার্ভিসটা তার কাছে পাই তাকে আপগ্রেড করা। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সানোয়ার। দর্শক দেখছিলেন আসলে সানোয়ার ভাই যেটা বলছিলেন, আসলে সবার এক হয়ে কাজ করতে হবে, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আরও এগিয়ে যাবে। শেষ করছি আজকের ক্লেমন ডে।